হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব হিস্ট্রি থেকে। হিস্ট্রির যে টপিকটা আলোচনা করব, ট্যাট টু এবং এসটিজেতে দুটোর মধ্যে টপিকটা আছে। টপিকটা হলো সুভাষচন্দ্র বসু, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাছে আসবে। এবং আমরা প্রথমে বিস্তারিত আলোচনা করব এবং অন্য একটা ভিডিওতে নেতাজি সুভাষচন্দ্র থেকে যে এমসিকিউগুলি আসবে আমি আরেকটা ভিডিওর মধ্যে নিয়ে আসবো, কারণ কনসেপ্টটাই অনেকটা বড় হবে। তো প্রথমেই একটা কথা বলে রাখছি, যারা যারা আমার কাছ থেকে নোট নিতে চাও, এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে তোমাদের কাছে যদি নোটসগুলি ভালো লাগে তারপরে নিয়ে যেতে পারো। যারা যারা নিয়েছো ওই নোটটার সঙ্গে মিলিয়ে দেখে নিবে যে ঠিক আছে কি না। আর একটা কথা, কালকে থেকে অর্থাৎ স্যাটারডে থেকে আমি ট্যাট কোচিং শুরু করতে যাচ্ছি বিদ্যাসাগর বাজার সংলগ্ন। যারা যারা ফোন করেছো এবং যারা যারা আসবে বলেছো, তো তোমরা 11টার সময় আসবে। আর কেউ যদি আসতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই আসতে পারো। তোমরা প্রথমে 10 ডেজ একদম ফ্রি, পরে আগে দেখবে তোমাদের জন্য যদি সাফিসিয়েন্ট হয় টেটের জন্য, তারপরেই অ্যাডমিশন হবে। তাহলে চলো আমরা শুরু করছি নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে কনসেপ্টটা। এবং এই টপিক থেকে নেক্সট ডেটে পরীক্ষা হবে। এমসিকিউ যে ক্লাসটা দেওয়া হবে, এই ক্লাসের ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা সবাই মক টেস্টে অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, চলো আমরা স্টার্ট করছি। প্রথমে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে সুভাষচন্দ্র ও আইএনএ। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখো আইএনএ সম্পর্কে কি বলেছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সুভাষচন্দ্র বসু ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। এটা প্রত্যেকেরই জানা এবং আমরা নির্দ্বিধায় বলতে পারি যে সুভাষচন্দ্র বসু কি ছিলেন? স্বাধীনতা সংগ্রামের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। ঠিক আছে, নেক্সট কি আছে, তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ দেশপ্রেমিক। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন একজন দেশপ্রেমিক। একদম কনসেপ্টটা পুরাটাই টেক্সট বুক থেকে তোমরা নিশ্চিন্তে এটা লিখে রাখতে পারো। কেউ যদি মনে করো যে লিখে রাখবে, লিখে রাখতে পারো। দেশমাতার পরাধীনতার গ্লানি মোচন করার জন্য তিনি নিজ জীবন উৎসর্গ করেন এবং দেশমাতাকে সম্মান জানানোর জন্য কি করেছিল? নিজের জীবনকে পর্যন্ত উৎসর্গ করেছিলেন। প্রথম জীবনে তিনি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশকে স্বাধীন করার চেষ্টা করেন। আর প্রথম জীবনে কি করেছিল? শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশকে স্বাধীন করার জন্য চেষ্টা করেছিলেন। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ। নেক্সটে কি আছে দেখো। নেক্সট এখানে বলা হয়েছে, কিন্তু পরবর্তী সময় তিনি উপলব্ধি করেন যে দেশকে স্বাধীন করতে হলে সশস্ত্র সংগ্রামের প্রয়োজন। প্রথমে যখন নিবেদন এবং আন্দোলনের মাধ্যমে দেখেছিল যে সম্ভব নয়, তার পরবর্তী সময় তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে সশস্ত্র সংগ্রামের প্রয়োজন। ঠিক আছে, তিনি আজাদ হিন্দ বাহিনীর আইএনএ সর্বাধিনায়কের পদ গ্রহণ করেন। আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক পদ গ্রহণ করেছিলেন। এটা ডিটেলসটা পরে আসবে, তোমরা জানতে পারবে কিভাবে এসেছে। সরাসরি যুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করার চেষ্টা করেন এবং সরাসরি যুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করার চেষ্টা করেছিলেন। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে। নেক্সট এখানে বলা হয়েছে সুভাষচন্দ্র বসুর প্রথম জীবন। এই যে প্রথম জীবনে কি বলা হয়েছে দেখো, 1897 খ্রিস্টাব্দে 23 জানুয়ারি উড়িষ্যার কটক শহরে সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন। এই জন্যই আমরা 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র জন্মদিন উপলক্ষে 23 জানুয়ারি পালন করে থাকি। ইয়ারটা ছিল 1897 খ্রিস্টাব্দে। কোথায় করেছিল? উড়িষ্যার একটা জায়গার নাম আসলো কটক শহর। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, তার পিতার নাম জানকীনাথ বসু এবং পিতার নাম ছিলেন জানকীনাথ বসু। ঠিক আছে, রেভেন্স কলেজিয়েট স্কুলে পড়া শেষ করে তিনি কলকাতায় প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। স্কুলের পড়াশোনা শেষ করে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছিলেন। কিন্তু ভারত বিদ্বেষী ইংরেজ অধ্যাপক উটেন সাহেবের অপমানজনক মন্তব্যের প্রতিবাদ করার জন্য তিনি সেই কলেজ থেকে বহিষ্কৃত হন। উটেন সাহেবের অপমানজনক মন্তব্যের প্রতিবাদ করার স্বরূপ তাকে সেই কলেজ থেকে বহিষ্কৃত হতে হয়েছিল। এরপর স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শন শাস্ত্রে অনার্স সহ তিনি বিএ পাশ করেন। কিসে?
দর্শন শাস্ত্রে অনার্স সহ বিএ পাশ করেছিলেন। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো। নেক্সট এখানে বলা হয়েছে তিনি ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করেন এবং ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইসিএস পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করে দেশে ফিরে আসেন। ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আইসিএস পরীক্ষাতে 4র্থ স্থান অধিকার করে পাশ করে দেশে ফিরে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ছাত্র জীবনে তিনি গভীর জাতীয়তাবোধ ও দেশাত্মবোধে উদ্ভূত হয়ে ওঠেন। আর ছাত্র জীবন থেকেই দেশাত্মবোধে উদ্ভূত হয়েছিলেন। ঠিক আছে, বিবেকানন্দের নব বেদান্ত ও স্বদেশ মন্ত্র তাকে গভীরভাবে প্রভাবিত করেন। আর বিবেকানন্দের যে নব বেদান্ত এবং স্বদেশ মন্ত্র নেতাজি সুভাষচন্দ্র বসুকে গভীরভাবে প্রভাবিত করেছিল। আইসিএস পাশ করে চাকরিতে যোগ দিলেও কিছুদিনের মধ্যেই তিনি চাকরি ত্যাগ করে দেশ সেবার কাজে যোগ দেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সংস্পর্শে এসে তিনি জাতীয় কংগ্রেসে যোগদান করেন। এখন কোশ্চেন আসতে পারে নেতাজি সুভাষচন্দ্র বসু কার হাত ধরে জাতীয় কংগ্রেসে যোগদান করেছিল? আনসারটা হবে দেশবন্ধু চিত্তরঞ্জনের হাত ধরে। এবং তিনি কি করেছিল? দেশের সেবার কাজে নিয়োজিত হয়েছিল। ঠিক আছে, যোগদান করেন ও গান্ধীজি পরিচালিত কংগ্রেসের অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। ঠিক আছে, গান্ধীজি যে পরিচালনা করতেন অসহযোগ আন্দোলন, এই অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো। নেক্সট আমাদের কাছে এখানে আছে অল্প দিনের মধ্যেই তিনি জাতীয় কংগ্রেসের জনপ্রিয় নেতা হিসাবে স্বীকৃতি লাভ করেন। আর অল্প কিছুদিনের মধ্যেই জাতীয় কংগ্রেসের একজন জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত হন নেতাজি সুভাষচন্দ্র বসু। 1938 খ্রিস্টাব্দে হরিপুরা অধিবেশনে তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হন। কবে? 1938 খ্রিস্টাব্দে। ঠিক আছে, জাতীয় কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন। 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরা অধিবেশনে গান্ধীজি মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাইয়াকে নির্বাচনে পরাজিত করে তিনি পুনরায় কংগ্রেসের সভাপতির পদে বসেন। আর গান্ধীজির মনোনীত প্রার্থী ছিল পট্টবী সীতারামাইয়া, আর অপোজিট সাইডে ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। এই পট্টবী সীতারামাইয়াকে ভোটে হারিয়ে আরেকবার পুনরায় নেতাজি সুভাষচন্দ্র বসু সভাপতি হয়েছিলেন। কিন্তু গান্ধীজি ও কংগ্রেসের ওয়ার্কিং কমিটির অসহযোগিতার জন্য তিনি শেষ পর্যন্ত সভাপতির পদ ত্যাগ করেন। আর এই যে গান্ধীজির যে কমিটি ছিল এবং কংগ্রেসের যে ওয়ার্কিং কমিটি ছিল তাদের যে সহযোগিতা না করার কারণে শেষ পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসু পদত্যাগ করেছিলেন এবং ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন এবং নিজে একটা দল গঠন করেছিলেন যে নামটা ছিল ফরওয়ার্ড ব্লক দল। ঠিক আছে, কংগ্রেসের নেতা হিসেবে ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনকে শক্তিশালী করার জন্য তিনি একাধিক উদ্যোগ গ্রহণ করেছিলেন। আর কংগ্রেসের নেতা হিসেবে তিনি ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনকে শক্তিশালী করার জন্য একাধিক কর্মসূচি গ্রহণ করেছিলেন। নেক্সট কি আছে দেখো। নেক্সট এখানে আছে সুভাষচন্দ্র বসুর ভারত ত্যাগ। ঠিক আছে, এই জায়গা থেকে প্রত্যেক বছর কোশ্চেনটা এসে থাকে যে সুভাষচন্দ্র বসু ভারত ত্যাগের পর প্রথমে কোথায় গিয়েছিলেন। এই জায়গাটা তোমরা মনোযোগ সহকারে দেখো, আশা করি খুবই কাজে আসবে। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে বিদেশের সাহায্য নিয়ে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে সুভাষচন্দ্র বসু ইংরেজদের হাত থেকে ভারতের স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করেন। ঠিক আছে, ইংরেজদের হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার জন্য সুভাষচন্দ্র বসু নকশা বা পরিকল্পনা করেছিলেন। এদিকে 1940 খ্রিস্টাব্দের জুলাই মাসে সুভাষচন্দ্র বসু হোলওয়েল মুভমেন্ট অন্ধকূপ, যাকে বলা হয় স্মৃতিস্তম্ভ, অনুসরণের দাবিতে লাল দিঘির বর্তমান বিবাদী বাগ, যাকে বর্তমান বিবাদী বাগ বলা হয়, উত্তর পশ্চিম কোণে সত্যাগ্রহ করতে গিয়ে নিরাপত্তা আইনে গ্রেপ্তার হন। আর উত্তর পশ্চিমের নিরাপত্তা আইনে কি হয়েছিল? গ্রেপ্তার হয়েছিল সুভাষচন্দ্র বসু। বিচারে তার কারাদণ্ড হয়। আর বিচার হয়েছিল
বিচারে সুভাষচন্দ্রের কারাদণ্ড হয়েছিল। নেক্সট স্লাইডে কি আছে দেখো। নেক্সট স্লাইডে বলা হয়েছে জেলে থাকাকালীন অনশন শুরু করলে তার স্বাস্থ্য ভেঙে যায়। আর জেলে থাকাকালীন অবস্থায় অনশন অর্থাৎ না খেয়ে থাকে, তখন তার স্বাস্থ্য ভেঙে গিয়েছিলেন। স্বাভাবিকভাবে একটা মানুষ যখন না খেয়ে থাকবে তখন তো তার স্বাস্থ্য ভেঙেই যাবে। এই জন্য ব্রিটিশ সরকার তাকে গৃহবন্দী থাকার আদেশ দেয়। এই জন্য যে ব্রিটিশ সরকার তাকে গৃহবন্দির আদেশ দিয়েছিলেন। ঠিক আছে, গৃহবন্দী অর্থাৎ বাড়িতে বন্দি থাকবে। নিজ গৃহে অন্তরীণ থাকার সময় ব্রিটিশ পুলিশের চোখে ধুলা দিয়ে 1941 খ্রিস্টাব্দে 17 জানুয়ারি তিনি দেশ ত্যাগ করেন। এখন বলতে পারেন সুভাষচন্দ্র বসু কবে দেশ ত্যাগ করেন? 1941 খ্রিস্টাব্দে। ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে নিজ ঘর থেকে অন্তরীণ হন, অর্থাৎ ভারত ত্যাগ করে উত্তর পশ্চিম সীমান্তের দুর্গম পথ দিয়ে তিনি প্রথমে আফগানিস্তানে কাবুলে পৌঁছান। এখন কোশ্চেন আসতে পারে প্রথমে কোথায় গিয়েছিলেন? যে সুভাষচন্দ্র বসু দেশ ত্যাগ করার পরে এটা হবে আফগানিস্তানের কাবুলে পৌঁছেছিলেন। ঠিক আছে, কাবুল থেকে ইতালির পাসপোর্ট নিয়ে তিনি রাশিয়া মস্কো যান। ঠিক আছে, ইতালির পাসপোর্ট নিয়ে রাশিয়াতে গিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো। নেক্সটে বলা হয়েছে সোভিয়েত সরকারের সাহায্য পাওয়া সম্ভব নয় বুঝতে পেরে তিনি মস্কো থেকে এরোপ্লেনে 28 মার্চ জার্মানিতে অর্থাৎ যাকে বলা হয় বার্লিনে পৌঁছান। ঠিক আছে, কবে? এটা যখন ওই জায়গা থেকে বুঝতে পেরেছিল সাহায্য পাওয়া সম্ভব নয়, 28 মার্চ জার্মানিতে পৌঁছেছিলেন। ঠিক আছে, এই যাত্রা পথে সুভাষচন্দ্র বসু আর্ল্যান্ডো অংশটা ও জিয়াউদ্দিন ছদ্মনাম ব্যবহার করেন। এখন দেখো কোশ্চেন আসতে পারে যখন জার্মানি থেকে সোভিয়েত রাশিয়ার সাহায্য না পেয়ে জার্মানিতে গিয়েছিলেন তখন যে ছদ্মনামটা ব্যবহার করেছিল, ছদ্মনাম কি কি ছিল? মাংসুটা ও জিয়াউদ্দিন ছদ্মনাম, এই দুইটা ব্যবহার করেছিল। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো। জার্মানিতে সুভাষচন্দ্র বসুর কর্মসূচি। জার্মানিতে গিয়ে সুভাষচন্দ্র বসু হিটলারের নিকট থেকে ভারতের স্বাধীনতা যুদ্ধে সার্বিক সাহায্যের প্রতিশ্রুতি পান। আর হিটলারের কাছ থেকে মানে ভারতকে সাহায্য করার জন্য অনেকটাই প্রতিশ্রুতি পেয়েছিল সুভাষচন্দ্র বসু। জার্মান সরকারের সাহায্যে 1942 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে তিনি বার্লিনে আজাদ হিন্দুস্তান নামে একটি বেতার কেন্দ্র স্থাপন করেন। আজাদ হিন্দুস্তান নামে একটা বেতার কেন্দ্র স্থাপন করেছিলেন কোথায়? বার্লিনে। ঠিক আছে, তিনি এখান থেকে ভারতের স্বাধীনতার পক্ষে ব্রিটিশ বিরোধী প্রচার চালাতে থাকে। আর ওই জায়গা থেকে তিনি ভারতের স্বাধীনতার পক্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলন চালাতে থাকে। ঠিক আছে, প্রচার চালাতে থাকে। নেক্সট কি আছে দেখো। এরপর আফ্রিকার যুদ্ধে জার্মানির হাতে বন্দী ভারতীয় সেনাদের নিয়ে তিনি স্বাধীন ভারতীয় লিজিয়ন নামে একটি সৈন্যদল গঠন করেন। ঠিক আছে, স্বাধীন ভারতীয় নামে একটি সৈন্যদল গঠন করেন যার নাম ছিল স্বাধীন ভারতীয় লিজিয়ন। ঠিক আছে, এটা কে গঠন করেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। অল্প দিনের মধ্যেই এই বাহিনীর সৈন্য সংখ্যা 3000 হয়। ঠিক আছে, অল্প দিনের মধ্যেই সেনাবাহিনীর সংখ্যা 3000 হয়েছিল। এই বাহিনীর প্রতীক চিহ্ন লম্পমান ব্যাঘ্র। ঠিক আছে, তারপরে কি এইভাবে সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতের সেনাবাহিনী গঠনের প্রথম পদক্ষেপ গ্রহণ করেন। আর এইভাবে করতে করতে নেতাজি সুভাষচন্দ্র বসু কি করেছিল? স্বাধীন ভারতের সেনাবাহিনী গঠনের পদক্ষেপ গ্রহণ করেছিলেন। নেক্সট কি আছে দেখো। এখানে বলা হয়েছে নেক্সটে, কিন্তু জার্মান সরকার ভারতের স্বাধীনতা সম্পর্কে প্রকাশ্য ঘোষণা বা অঙ্গীকার করার বিষয়ে দ্বিধাগ্রস্ত ছিল। ঠিক আছে, জার্মান সরকার একদম প্রকাশ্যে বা এই যে সবাই সামনে অঙ্গীকার করার দ্বিধাগ্রস্ত ছিল। 1941 খ্রিস্টাব্দে 29 হিটলারের সঙ্গে সাক্ষাৎ করে সুভাষচন্দ্র
বসু বুঝতে পারেন যে ভারতের স্বাধীনতা সম্পর্কে জার্মান সরকার কোনো সুনির্দিষ্ট ঘোষণা দিবে না। যখন 1941 খ্রিস্টাব্দে 29 মে সুভাষচন্দ্র হিটলারের সঙ্গে দেখা করেছে, তখন সে বুঝতে পেরেছিল যে ভারতীয় স্বাধীনতা সম্পর্কে জার্মান সরকার কোনো সুনির্দিষ্ট ঘোষণা দেবে না। ইতিমধ্যে 1941 জুন মাসে হিটলার সোভিয়েত রাশিয়া আক্রমণ করলে সুভাষচন্দ্র হতাশা হন। আর 1941 খ্রিস্টাব্দে জুন মাসে যখন হিটলার সোভিয়েত রাশিয়াকে আক্রমণ করেছিল, তখন নেতাজি সুভাষচন্দ্র বসু একদম হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। নেক্সটে কি আছে দেখো, নেক্সট এখানে বলা হয়েছে সিঙ্গাপুরে আজাদ হিন্দ বাহিনী INA, ঠিক আছে, গঠন। জাপানে প্রবাসী ভারতীয় বিপ্লবী রাসবিহারী বসু জাপানের হাতে বন্দী ভারতীয় সৈন্যদের সংঘবদ্ধ করে প্রথমে আজাদ হিন্দ বাহিনী গঠনের পরিকল্পনা করেন। প্রথমে আজাদ হিন্দ বাহিনী গঠনের পরিকল্পনা করেছিলেন রাসবিহারী বসু, ঠিক আছে। কোশ্চেন কিন্তু আসে যে আজাদ হিন্দ বাহিনীর কে গঠন করেছিলেন? এটা গঠন করেছিলেন রাসবিহারী বসু। এই বিষয়ে ক্যাপ্টেন মোহন সিংও অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন এবং ক্যাপ্টেন মোহন সিংও অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। এই অবস্থায় 1942 খ্রিস্টাব্দে জুন মাসে ব্যাংকক সমাবেশে ভারতের স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম পরিচালনার উদ্দেশ্য আজাদ হিন্দ বাহিনী গঠনের সিদ্ধান্ত করা হয়, ঠিক আছে। এইভাবে করতে করতে 1942 খ্রিস্টাব্দে জুন মাসে ব্যাংকক সমাবেশে ভারতের স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম পরিচালনার উদ্দেশ্যে আজাদ হিন্দ বাহিনী গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। নেক্সট কি আছে দেখো, নেক্সট এখানে বলা হয়েছে এই উদ্দেশ্যে একটি কার্যনির্বাহক পরিষদও গঠন করা হয়। আর এর উদ্দেশ্যে একটি কার্যনির্বাহক পরিষদও গঠন করা হয়েছিল। রাসবিহারী বসু এই পরিষদের সভাপতি এবং ক্যাপ্টেন মোহন সিং প্রধান সেনাপতির পদ গ্রহণ করেন। এখন বলতে পারে যে আজাদ হিন্দ বাহিনীর প্রথম সভাপতি কে ছিলেন? এই যে সভাপতি ছিলেন রাসবিহারী বসু, ঠিক আছে, এবং প্রধান সেনাপতি ছিলেন মোহন সিং। এরপর 1942 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর সিঙ্গাপুরে আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ বাহিনী গঠিত হয়। সিঙ্গাপুরে কোথায় গঠন হয়েছিল? সিঙ্গাপুরে। কবে? 1942 খ্রিস্টাব্দে, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে আমাদের কাছে সুভাষচন্দ্র বসুর জাপানে আগমন, ঠিক আছে। শুরুতে আজাদ হিন্দ বাহিনীর কার্যকলাপ আশানুরূপ অগ্রসর হয়নি, আর শুরুতে আশানুরূপ অগ্রগতি হয়েছিল না। এমনকি মোহন সিং ও রাসবিহারী বসুর মধ্যে মনমালিন্য দেখা দেয়। রাসবিহারী বসু এবং মোহন সিংয়ের মধ্যে মনমালিন্য দেখা দিয়েছিল। মোহন সিং পদচ্যুত হন। মোহন সিং সেনাপতির পদ থেকে পদচ্যুত হয়েছিল এবং আজাদ হিন্দ বাহিনীতে অচল অবস্থা শুরু হয়। যেহেতু প্রধান সেনাপতি ছিল মোহন সিং, সে যখন পদত্যাগ করেছিল, এই যে আজাদ হিন্দ বাহিনীতে একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছিল। এরূপ পরিস্থিতিতে সুভাষচন্দ্র বসুকে আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব গ্রহণের জন্য অনুরোধ করা হয়। আর এইরূপ অবস্থাতে আজাদ হিন্দ বাহিনীকে দায়িত্ব গ্রহণ করার জন্য সুভাষচন্দ্র বসুকে অনুরোধ করেছিল, ঠিক আছে। কে অনুরোধ করেছিল? রাসবিহারী বসু। নেক্সটে কি আছে দেখো, নেক্সট এখানে বলা হচ্ছে এই আবেদনে সাড়া দিয়ে সুভাষচন্দ্র বসু 1943 খ্রিস্টাব্দে জার্মানির ত্যাগ করে জাপানের উদ্দেশ্যে রওনা হন। আর এই আবেদনে সাড়া দিয়ে সুভাষচন্দ্র বসু কি করেছিল? 1943 খ্রিস্টাব্দে জার্মানি ত্যাগ করে জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বিপদ সংকুল সমুদ্রে সাবমেরিনে কয়েক হাজার মাইল পথ অতিক্রম করে তিনি জার্মানি থেকে জাপানের রাজধানী টোকিওতে পৌঁছান। সমুদ্রপথে সাবমেরিনে করে কি করেছিল? জাপান থেকে জাপানের রাজধানী টোকিওতে পৌঁছান। জার্মানি থেকে জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছিলেন, ঠিক আছে। জাপানের প্রধানমন্ত্রী তুজো তাকে সাদর অভ্যর্থনা জানান। আর জাপানের প্রধানমন্ত্রী ছিল তুজো, ঠিক আছে। এবং জাপান সরকার ইংরেজদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামকে
সাহায্য করার নীতি ঘোষণা করেন। আর জাপান সরকার ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামকে সাহায্য করার জন্য ভারতের স্বাধীনতা সংগ্রামকে সাহায্য করার জন্য নীতি ঘোষণা করেছিলেন। নেক্সট কি আছে দেখো, নেক্সট এখানে আছে আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়কের পদ গ্রহণ। তারপরে দেখো এখানে আসবে সর্বাধিনায়কের পদ গ্রহণ করেছিল। কি আছে, জাপানে পৌঁছে টোকিওতে এক সাংবাদিক সম্মেলনে সুভাষচন্দ্র বসু জাপানের সহায়তায় ভারতের সশস্ত্র সংগ্রাম পরিচালনার কথা ঘোষণা করেন। ঠিক আছে, এদিকে 1943 খ্রিস্টাব্দে 4 জুলাই সিঙ্গাপুরে অনুষ্ঠিত এক বিশাল সভায় রাসবিহারী বসু তার প্রতিষ্ঠিত ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সকল দায়িত্ব সুভাষচন্দ্র বসুর হাতে অর্পণ করেন। 1943 খ্রিস্টাব্দে রাসবিহারী বসু সকল দায়িত্ব সুভাষচন্দ্র বসুর হাতে অর্পণ করেছিলেন। নেক্সট কি আছে দেখো, এরপর 1943-এর 25শে আগস্ট সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়কের পদ গ্রহণ করেন। ঠিক আছে, 1943 খ্রিস্টাব্দের 25শে আগস্ট, ঠিক আছে, সর্বাধিনায়কের পদ গ্রহণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এতপর তিনি সৈন্যবাহিনীর পুনর্গঠনে কাজে হাত দেন। ইতিমধ্যে তিনি নেতাজি নামে অভিহিত হন। এরপর থেকে তাকে নেতাজি নামে অভিহিত করা হয়। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, সুভাষচন্দ্রের নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনীর পুনর্গঠন। আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করার কিছুদিনের মধ্যেই সুভাষচন্দ্র বসু এই বাহিনীর সৈন্য সংখ্যা 13,000 থেকে 50,000 বৃদ্ধি করেছিল। যখন সুভাষচন্দ্র বসু দায়িত্ব গ্রহণ করেছিল 13,000 সৈনিক থেকে প্রায় 50,000 সৈনিক বৃদ্ধি পেয়েছিল। ঠিক আছে, তিনি আজাদ হিন্দ বাহিনীকে 5টি ব্রিগেডে বিভক্ত করেন। তিনি আজাদ হিন্দ সরকারকে 5টি ব্রিগেডে ভাগ করেছিলেন। এই ভাগগুলি হলো গান্ধী ব্রিগেড, নেহেরু ব্রিগেড, আজাদ ব্রিগেড, ঝাঁসি রানী ব্রিগেড এবং সুভাষ ব্রিগেড। এই 5টি ব্রিগেডে ভাগ করেছিলেন। তিনি নারী সৈন্যদের নিয়ে ঝাঁসি রানী ব্রিগেড গঠন করেছিলেন এবং নারীদেরকে নিয়ে সেরে ঝাঁসি রানী ব্রিগেড গঠন করেছিলেন। নেক্সট কি আছে দেখো, আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠাতা। সামরিক বাহিনী পুনর্গঠন করার পর নেতাজি জয় হিন্দ ও দিল্লি চলো এই দুই স্লোগানকে মূল ধ্বনি রূপে গ্রহণকারী কয়েকদিনের মধ্যেই জাপান, জার্মানি, ইতালি প্রভৃতি 9টি রাষ্ট্র আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দেয়। 1943 খ্রিস্টাব্দে 23শে অক্টোবর এই সরকার ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। জাপান সরাসরি এই সরকারকে সাহায্য দানে এগিয়ে আসে না। জাপান কি করেছিল, সরাসরিভাবে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলেন। নেক্সট কি আছে দেখো, জাপানের সহযোগিতার নির্দেশন স্বরূপ প্রধানমন্ত্রী তুজু আনুষ্ঠানিকভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আজাদ হিন্দ সরকারের হাতে তুলে দেয়। এই যে জায়গা থেকে কোশ্চেনটা এসে থাকে, যে দুইটা দ্বীপ দিয়েছিল, যে দ্বীপটা আন্দামান এবং নিকোবর, এই দুইটির নাম পরবর্তী সময়ে এই দ্বীপটির নাম পরবর্তী সময়ে পরিবর্তন হয়েছিল। নেতাজি এই দুইটি দ্বীপপুঞ্জের নতুন নামকরণ করেন শহীদ ও স্বরাজ দ্বীপ। ঠিক আছে, এই জায়গার থেকে কোশ্চেনটা আসে প্রায় সময়। এই সময় দলে দলে ভারতীয়রা আজাদ হিন্দ বাহিনীতে যোগ দেয়। আর এই সময় দলে দলে আজাদ হিন্দ বাহিনীরা যোগদান করেছিল এবং প্রবাসী ভারতীয়রা মুক্ত হস্তে আজাদ হিন্দ সরকারের যুদ্ধে তহবিলে দান করেন। আজাদ হিন্দ যুদ্ধের তহবিলে দান করেছিলেন। নেক্সট কি আছে দেখো, নেক্সট এখানে আছে আজাদ হিন্দ বাহিনীর ভারত অভিযান। 1944 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে নেতাজি আজাদ হিন্দ সরকার ও ফৌজের প্রধান কর্মকেন্দ্র রেঙ্গুনে স্থানান্তরিত করেন। ঠিক আছে, কে স্থানান্তরিত করেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। এরপর জার্মানির সৈন্যদের সাহায্য নিয়ে আজাদ হিন্দ বাহিনী দিল্লি চলো ধ্বনি দিয়ে ভারত অভিযানে অগ্রসর হয়। দিল্লি চলো এই যে স্লোগানটা দিয়ে
ভারত অভিযানে অগ্রসর হয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তারপরে দেখো আরেকটু আছে আমাদের কাছে, আজাদ হিন্দ বাহিনীর আত্মসমর্পণ। অবশেষে 1945 খ্রিস্টাব্দে 15ই আগস্ট জাপান মিত্রশক্তির নিকট আত্মসমর্পণ করেন, আর জাপান মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করেছিলেন। এরপরে তিনি তার সহযোগী হাবিবুর রহমানকে নিয়ে সাইগন থেকে একটি জার্মানি বিমানে টোকিওর উদ্দেশ্যে রওনা দেন। এদিকে 22 আগস্ট 1945 খ্রিস্টাব্দে টোকিও রেডিও থেকে ঘোষণা করা হয় যে 18 আগস্ট তাইহোকু বিমানের একটি বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছে। ঠিক আছে, এই ছিল এই যে তার অ্যাক্সিডেন্টের খবরটা। নেক্সটে কি বলেছে দেখো, এখানে বলা হয়েছে তবে এই ঘটনার সত্যতা সম্পর্কে রহস্য রয়েছে। তবে বলা হয়েছে এই ঘটনার সত্যতা সম্পর্কে অনেকটাই রহস্য রয়েছে। যেমন বলা হয়েছে 2006 খ্রিস্টাব্দে মে মাসে ভারত সরকার নেতাজি সম্পর্কিত মুখার্জি কমিশনের বিচারপতি মনোজ কুমার মুখার্জির নাম অনুসারে এই নাম রিপোর্ট প্রকাশ করে সঙ্গে সঙ্গেই এই রিপোর্ট খারিজ করে দেয়। সঙ্গে সঙ্গে এই রিপোর্ট খারিজ করে দিয়েছিল। এই রিপোর্টে একাধিক প্রমাণ সহ উল্লেখ করা হয় যে 1945 খ্রিস্টাব্দে 18 আগস্ট তাইহোকুতে কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি। অর্থাৎ 1945 খ্রিস্টাব্দে 18 আগস্ট তাইহোকুতে কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি। সুতরাং বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু সংক্রান্ত তথ্য সঠিক নয়। এই জন্য বলা হয়েছে নেতাজির যে মৃত্যুটা এটা রহস্যজনক। তবে ওই সময়ের পর নেতাজির কি হয়েছিল তা আজও রহস্য আবৃত। আর ওই ঘটনার পরে নেতাজির কি হয়েছিল তা আজও রহস্য আবৃত। এই ছিল নেতাজি থেকে প্রথমে কনসেপ্টটা। তারপরে ক্লাসে আমি নেতাজি থেকে যে এমসিকিউগুলি আসবে আমি নিয়ে আসব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখলে আশা করি নেতাজি থেকে যত রকমের কোশ্চেন আসবে তোমরা আনসার করতে পারবে, এবং পুরাটা ডিটেলস দেওয়া হয়েছে টেক্সট বুকস থেকে। তোমরা নোটটা দেখলেই বুঝতে পারবে। যদি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা ক্লাসটা বিভিন্ন জায়গাতে শেয়ার করতে পারো, এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো ক্লাসগুলি তোমাদের কাছে কীরকম হচ্ছে এবং ভালো লাগছে কিনা। তো আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখবা একদম টপিক অনুসারে ভিডিও পেতে। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আরেকবার কথা হবে নেক্সট ভিডিওতে।